সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং সেখানে তিনি সবাইকে ডেকেছেন। তারপর নিজে বক্তব্য দিয়েছেন এবং অন্যান্যদের বক্তব্য শুনেছেন। তার বক্তব্যের মধ্যে এমন একটা আত্মবিশ্বাস ছিল। তিনি যেহেতু ফ্রান্স থেকে বাংলাদেশে এসেছেন, তো কাজেই তার মধ্যে একটা ফ্রেঞ্চ রেভলিউশনের একটা ভাবসাব ছিল এবং তিনি যে নেতৃত্বের যে জায়গাটি, ওখানে এম্পারোয়ার নেপোলিয়ন বোনাপার্টের যে ব্যক্তিত্ব, নেপোলিয়ন বোনাপার্টের যে ধীশক্তি, তার দৃঢ়তা, তার সাহস, ওভাবে তিনি জাতির সামনে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেছেন। সেটা কি? তিনি বলার চেষ্টা করেছেন যে এই দেখুন, আমার ডাকে সবাই এসেছে। আমরা আগে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম এবং ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে তাড়িয়েছি, আমাদের সেই ঐক্য অটুট আছে। তাহলে দেখুন, তার একটা অথরিটি, এটা যেন তেন অথরিটি না। তার এই অথরিটি আমার কথা মতো বিএনপি, আমার কথা মতো জামাত, আমার কথা মতো বাঘে এবং মোষে এক ঘাটে পানি খাচ্ছে। এই কিভাবে খাচ্ছে এটা আমি পরে বলবো, একটু পরে বলবো। তার আগে আমি বর্ণনাটা দিয়ে নেই। ও ধরনের একটা আত্মবিশ্বাস নিয়ে তিনি বিশ্বকে দেখানোর চেষ্টা করছেন, জাতিকে দেখানোর চেষ্টা করছেন যে সব জিনিস তার কন্ট্রোলে, তার নিয়ন্ত্রণে। ২ নম্বর হলো তার একটা স্যাটিসফ্যাকশন, একটা আত্মবিশ্বাস পয়দা হয়ে গিয়েছে যে তার নেতৃত্বে, তার শাসনে বাংলাদেশ এতটা দেশপ্রেমে উদ্বুদ্ধ। তার শাসন ক্ষমতাকে কন্টিনিউ করার জন্য, তার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, তার নেতৃত্বে এখন যে বিচার ব্যবস্থা চলছে, এই বিচার ব্যবস্থা চালানোর জন্য, তার নেতৃত্বে যেভাবে আওয়ামী লীগের নেতাদেরকে ফাঁসিতে চড়ানোর জন্য যে তোড়জোড় চলছে, সেগুলোর প্রতি জনগণের ম্যান্ডেট কোন পর্যায়ে আছে, ওটাকে তিনি বর্ণনা করেছেন ভিনি, ভিডি, ভিসির মতো। কার শব্দ এটা? জুলিয়াস সিজার। পৃথিবীতে রাজা বলতেই যদি কাউকে খুব বড় রাজা বলা হয়, তাকে ওই সিজার হিসেবে বর্ণনা করা হয়। রাজা বলতেই সিজার। তো জুলিয়াস সিজারের যে বক্তব্য ভিনি, ভিডি, ভিসি, সেটা হলো আসলাম, দেখলাম এবং জয় করলাম। কখন এই কথাটা উনি বলেছিলেন? উনি একসময় রোমান সাম্রাজ্যের কনসাল জেনারেল ছিলেন। ২ জন কনসাল জেনারেল রোমান সাম্রাজ্যকে শাসন করত। উনি একনায়ক হওয়ার আগে, সম্রাট হওয়ার আগে। তো সেই কনসাল জেনারেল হিসেবে তখন রোমান সাম্রাজ্যের জন্য সবচেয়ে আকর্ষণীয় যে স্থানটি ছিল, সেটা আধুনিক জার্মানি। তখন সেই প্রাচীন জমানাতে যে জার্মানি, রাইন নদীর এই পাশে অস্ট্রিয়া এবং তার সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের কিছু অংশ এবং ফ্রান্স, এই পুরো বিস্তীর্ণ এলাকা তিনি জয় করে ফেললেন একটা যুদ্ধে। তো সেই যুদ্ধে জয়লাভ করার পরে তিনি বললেন যে এটা এত সহজ, আসলাম, দেখলাম এবং জয় করলাম। ভিনি, ভিডি, ভিসি, প্রায় সেম একটি শব্দ। আরেকজন বলেছিলেন, তিনি হলেন মুসলিম বীর মুসা বিন নুসায়ের। হুমায়ুন খলিফা যখন আব্দুল ওয়ালিদ দামেস্কের সিংহাসনে, তখন মুসলমানের অধীনে অর্ধেক দুনিয়া মুসলমানদের অধীনে, এবং ওনার যে কজন জেনারেল ছিলেন, বিখ্যাত জেনারেল ছিলেন, তার মধ্যে মুসা বিন নুসায়ের প্রধানতম, হাজ্জাজ বিন ইউসুফ প্রধানতম। হাজ্জাজ বিন ইউসুফের সেনাপতি যেমন মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেছিলেন, আর মুসা বিন নুসায়েরের যে জেনারেল, তিনি স্পেন জয় করেছিলেন।
তারেক বিন জিয়াদ। তো তিনি এখনকার যে পুরো উত্তর আফ্রিকা বলতে কি বুঝেন? মিশর, লিবিয়া থেকে শুরু করে এই যে ইথিওপিয়া, তানজানিয়া, এই পুরো এলাকাটাকে কিন্তু উত্তর আফ্রিকা বলা হয়। বিশাল ভূখণ্ড। এই বিশাল ভূখণ্ড ইংরেজরা পারেনি, ফ্রান্স পারেনি, কোনো জাতি পারেনি, কোনো পরাশক্তি, কিন্তু মুসলমানরা পেরেছিল পুরো উত্তর আফ্রিকাকে একত্র করার জন্য। তো সেই উত্তর আফ্রিকা জয় করতে করতে তিনি সমুদ্রের তীরে পৌঁছে গেলেন মুসা বিন নুসায়ের। আর আফসোস করে বললেন যে হায় আল্লাহ, আমার আর জয় করার মতো কোনো জায়গাই তো রইল না, আর নেই। তো সেই মুসা বিন নুসায়েরের যে বক্তব্য বা জুলিয়াস সিজারের যে বক্তব্য, ঠিক ওইরকম একটা আবেগ, ওইরকম একটা দৃঢ়তা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের জবানে সেদিন ফুটে উঠেছে এই ঐক্যর জায়গাতে। তিনি কি বলেছেন? ওই যে একটা শব্দ, একটা মরলে একটা আসে, মানে একজনকে যদি গুলি করা হয় তাহলে আর একটা দাঁড়িয়ে যায়। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তরুণরা যে রক্ত দিয়েছিল, এটা রীতিমতো ভাইরাল। ওটাকে তিনি 40 গুণ বাড়িয়ে দিয়েছেন, যার অর্থ যে ওই বিপ্লবের সময় জনমত যেভাবে ছিল, যতটা হাসিনা বিরোধী ছিল, যতটা ভারত বিরোধী ছিল, তার চেয়ে এখন এই জিনিসগুলো আমার নেতৃত্বে আমি দেশবাসীকে এত কিছু দিয়েছি, দেশবাসী আমার ব্যাপারে এত খুশি, এবং আমার অনবদ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ এখন বিশ্ব দরবারে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, এবং বাংলাদেশের মানুষ যেভাবে শান্তিতে ঘুমোচ্ছে, ফলে আগে একটা মরলে একটা দাঁড়িয়ে যেত, এখন একটা মরার পরিবর্তে 40 জন দাঁড়িয়ে যাবে। তো বোঝার চেষ্টা করুন, এই কথা তিনি বলেছেন। ভাব সম্প্রসারণ করলে এটাই বোঝা যাবে। তো তিনি যাই বলুন না কেন, কিন্তু আমার কাছে কেন যেন মনে হলো যে তার এই যে আহ্বানটি, এটি গোড়াতেই গলদ, এবং এখানে কোনো শুভ ফল আসবে না, বরং এটা ভবিষ্যতে তার যে রাজনৈতিক প্রাজ্ঞতা, তার যে কূটনীতির দক্ষতা, এটাকে শূন্য প্রমাণ করবে না, শুধু নেতিবাচক নিয়ে যাবে। কিভাবে? ধরুন, কর্নেল অলি সাহেব সেখান থেকে ফিরে আসলেন। বাংলাদেশে কর্নেল অলি একজন, অনলি ওয়ান, এবং হয়তো অনেকে প্রেসিডেন্ট হয়েছেন, অনেকে প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু কর্নেল অলির যে বীরত্ব স্বাধীনতা যুদ্ধে এবং পরবর্তীতে তার এখনো পর্যন্ত তার যে ব্যক্তিগত সততা, অনেস্টি, এটি রাজনীতিতে বিরল। অনেক মানুষ তার সাথে অনেক বড় মুক্তিযোদ্ধা তো অসৎ হয়ে গেছে, টেন্ডারবাজ হয়ে গেছে, চাঁদাবাজ হয়ে গেছে। তারপরে অনেক যোদ্ধা এই বুড়ো বয়সে, তার বয়স এখন 86-88 বছর, ডক্টর ইউনূসের চেয়ে তিনি বয়সে বেশি বড়, কিন্তু ব্রঙ্কাইটিস নিউমোনিয়া হয়ে গেছে, সেখানে তিনি এখনো দিব্যি জওয়ান। এরপর তার কথা, স্মার্টনেস, ধারাবাহিকতা। বাংলাদেশে কর্নেল অলির এই মুহূর্তে জীবিত অবস্থায় লিজেন্ড, পলিটিক্যাল লিজেন্ড তিনি। তো তার মতো মানুষ সেখানে দাওয়াত পেলেন যাওয়ার জন্য, এবং তিনি গিয়ে দেখলেন যে তার সেখানে নামই নেই। তো যেহেতু নাম নেই, তিনি ভিতরে গিয়ে কোথায় বসবেন? সামনে বসবেন না পেছনে বসবেন? ফলে তার যে আত্মমর্যাদা বোধ আছে, সম্মান আছে, এবং সে আত্মমর্যাদা এত বেশি, বিএনপি যখন ক্ষমতায়, তিনি যখন মন্ত্রী, তখন তিনি সেই ক্ষমতা বিএনপিকে চ্যালেঞ্জ দিয়ে, তিনি তো যেন তেন বীর নন, তিনি বিএনপিকে চ্যালেঞ্জ দিয়ে, তারেক রহমান সাহেবকে চ্যালেঞ্জ দিয়ে সেখান থেকে প্রায় 30-35 জন মন্ত্রী এমপিকে নিয়ে এলডিপি গঠন করলেন। এটা যেন তেন বাংলাদেশে এই ঘটনা কখনো ঘটেনি। তো সেই কর্নেল অলিকে, যিনি রয়্যাল বেঙ্গল টাইগার হবেন বা আফ্রিকার সিংহ হবেন, তাকে আপনি যদি মনে করেন যে হি ইজ জাস্ট র্যাট অর ক্যাট, তাকে দাওয়াত আমি ডাকলাম আর আসলো, আর নাম রাখলাম না, চেয়ার রাখলাম না, সম্মান দিলাম না, অমনি তিনি এখানে আসবেন, নট লাইক দ্যাট, তিনি সেখান থেকে চলে গেছেন। এটা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপ্লবের জন্য, এই ঐক্যের জন্য একটা বিরাট চপেটাঘাত। এটা কেন হলো? এবং ইউনূস সাহেবের এই অনুষ্ঠানে যে ঘটনাগুলো ঘটেছে পর্দার আড়ালে, যদি
এই কর্নেল অলি সাহেবের মতো সাহস শক্তি থাকতো, বীরত্ব থাকতো, জামাতের আমির ওখান থেকে চলে আসতেন, বসতেন না ওখানে। ওখানে বিএনপির লোকজনও চলে আসতেন, তারা ওখানে বসতেন না। ভিপি নূর ওখানে বসতেন না, চলে আসতেন ওখান থেকে। কেন? কারণটা কি?